আসসালামু আলাইকুম। হইচই ম্যাথ ক্লাবের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 5 এর রোলের উপপাদ্য দেখব। রোলের উপপাদ্যের বর্ণনা ও প্রমাণটা আমরা দেখব। তো প্রথমে আমরা বর্ণনাটা নিয়ে যদি আলোচনা করি একটু, তো দেখো, মনে করি y equal to f of x একটি ফাংশন। যদি a, b বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন 2 নাম্বার a, b খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য। আরেকটা হচ্ছে f of a equal f of b হয়, তবে a ও b এর মধ্যে একটি x এর মান c বিদ্যমান থাকবে। এই হচ্ছে বর্ণনা। f prime of c equal to 0 হবে। এই হচ্ছে আমাদের বর্ণনা। তো বর্ণনাটা আমরা একটু বোঝার চেষ্টা করি যে এখানে কি বলছে। যদি মনে করি y equal to f of x একটি ফাংশন, যেখানে এক নম্বরে বলছে যে a, b বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন। তো অবিচ্ছিন্ন বিষয়টা কি? অবিচ্ছিন্ন মানে কি বিচ্ছিন্ন নয়। তার মানে এরকম বিষয়টা যে কোনো একটা ফাংশন যদি এরকম হয় অথবা এইরকম হয়, তো এইখানে এটা একটা সরল রেখা আর এটা একটা বক্ররেখা। তো এই সরল রেখাটার মাঝখানে কোথাও কি কোনো এরকম বিচ্ছিন্ন হয়ে আসে না, তার মানে এটা হচ্ছে অবিচ্ছিন্ন। অর্থাৎ যখন কোনো কাটা থাকবে না বা বিচ্ছিন্ন থাকবে না, তখন সেটা হয়ে যাবে অবিচ্ছিন্ন। একইভাবে যদি আমরা এই বক্ররেখাটার ক্ষেত্রে চিন্তা করি যে এখানে কি কোথাও কি কাটা আছে, নাই, তার মানে এটা হচ্ছে কি অবিচ্ছিন্ন। এবার অন্তরীকরণযোগ্য মানে কি? অন্তরীকরণযোগ্য, একবার অন্তরীকরণ করা মানে হচ্ছে স্পর্শক বের করা। তো স্পর্শকটা কি? অন্তরীকরণযোগ্য হতে গেলে আমাদেরকে অবশ্যই দেখাতে হবে যে এর স্পর্শক আছে। তো এখানে অন্তরীকরণযোগ্য, এখানে যদি আমি ধরি যে এটার একটা স্পর্শক আছে, অর্থাৎ এটা মাথায় রাখতে হবে যে কোনো একটা ফাংশন যদি অবিচ্ছিন্ন হয় তাহলে অবশ্যই সেটা অন্তরীকরণযোগ্য হবে। যদি বিচ্ছিন্ন হতো তাহলে কিন্তু অন্তরীকরণযোগ্য হতো না। তাহলে এই হচ্ছে অন্তরীকরণযোগ্য। আর এখানে এটা তো বুঝতেই পারছো যে f of a equal to f of b, মানে a একটা বিন্দু নেওয়া হয়েছে যেটার যদি f of a বের করি, আবার b একটা বিন্দু নেওয়া হয়েছে যেটার জন্য যদি আমরা f of b বের করি, সেটা দুইটাই সমান হবে। এই তিনটা এখানে শর্ত। তাহলে কি বলছে? তাহলে a ও b এর মধ্যে একটি x এর মান c বিদ্যমান থাকবে, যেখানে f prime of c equal to 0 হবে। আচ্ছা, এইটা বর্ণনা আমরা প্রমাণ করতে গিয়ে আরো ডিটেইলে আলোচনা করব। তো প্রমাণটা এবার আমরা একটু দেখি। প্রমাণ। তো আমরা এখানে প্রথমেই কি দেখতে পাচ্ছি যে a, b বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন। তাহলে যেহেতু f of x ফাংশনটি a, b ব্যবধিতে অবিচ্ছিন্ন কাজেই লিখতে পারি,
কাজেই এ কমা বি ব্যবধিতে লঘিষ্ঠ মান অথবা গরিষ্ঠ মান অথবা উভয়ই বিদ্যমান থাকবে। তাহলে এখানে বিষয়টা কি, যেহেতু এফ অফ এক্স ফাংশনটি এ কমা বি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন, কাজেই এ ও বি ব্যবধিতে লঘিষ্ঠ মান অথবা গরিষ্ঠ মান অথবা উভয়ই বিদ্যমান থাকবে। তো এটা আমি আরো পরে আলোচনা করছি আরেকটু। এবার দেখো যে আমরা ধরি যেহেতু লঘিষ্ঠ গরিষ্ঠ মান থাকবে, সেহেতু আমরা ধরে নিই যে লঘিষ্ঠ মান সমান এম এবং গরিষ্ঠ মানটাকে ধরে নিচ্ছি গরিষ্ঠ মান সমান ক্যাপিটাল এম। তাহলে লঘিষ্ঠ এমটাকে আমরা স্মল এম ধরলাম আর গরিষ্ঠ মানটাকে আমরা ক্যাপিটাল এম ধরলাম। যদি এখানে দুইটা হওয়ার সম্ভাবনা আছে যে এই লঘিষ্ঠ মান আর গরিষ্ঠ মানটা সমান হয়ে যেতে পারে, আবার লঘিষ্ঠ মান আর গরিষ্ঠ মান সমান নাও হতে পারে। তো এইটা আমরা লিখে দিব এখানে, যে এখানে এম সমান ক্যাপিটাল এম এবং এম ইজ নট ইকুয়াল ক্যাপিটাল এম হতে পারে। এই বিষয়টা আমরা একটু দেখি এখন। এখানে এম সমান ক্যাপিটাল এম অর্থাৎ স্মল এম সমান ক্যাপিটাল এম। এই স্মল এমটা কি, স্মল এমটা হচ্ছে লঘিষ্ঠ মান আর ক্যাপিটাল এমটা কি, ক্যাপিটাল এমটা হচ্ছে গরিষ্ঠ মান। তো আমরা লঘিষ্ঠ মান আর গরিষ্ঠ মানটা এখন একটু দেখব। এটা হচ্ছে xy সমতল। xy সমতলের মধ্যে যদি এরকম আমরা একটা রেখা নিই, সরল রেখা নিই, আবার একটু এটা বড় করি তাহলে একসাথে দেখাতে হবে। এখানে আবার এইরকম যদি একটা বক্ররেখা নিই, তাহলে এটার ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি, আগে এটা দেখি, এটার ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি, এখানে গরিষ্ঠ মান কোনটা, মানে গরিষ্ঠ মান সবচেয়ে উপরে কোন বিন্দুটা আছে, এটা হচ্ছে গরিষ্ঠ মান। এটা হচ্ছে গরিষ্ঠ মান, যেটা সবচাইতে উপরে থাকবে সেটা হচ্ছে কি গরিষ্ঠ মান, আর যেটা সবচাইতে নিচে থাকবে সেটা কি, সেটা হচ্ছে লঘিষ্ঠ মান, সেটা লঘিষ্ঠ মান। কিন্তু এখানে আচ্ছা গরিষ্ঠ মানটাকে আমরা কি ধরেছি, বড় হাতের এম, আর লঘিষ্ঠ মানটাকে কি ধরেছি, ছোট হাতের এম। এখানে কি গরিষ্ঠ মান আর লঘিষ্ঠ মানটা কি এক বা সমান? না, কারণ এটা দেখো উপরে আছে আর এটা কোথায় আছে, নিচে আছে। এই মানটা কখনো সমান হতে পারে না। কিন্তু এটার ক্ষেত্রে দেখো যে এখানে কি কোনো লঘিষ্ঠ মান বা গরিষ্ঠ মান আছে? নাই। এখানে যেটাই লঘিষ্ঠ, এটা যদি লঘিষ্ঠ মানই ধরি, এটা তাহলে গরিষ্ঠ মান যদি ধরি, তো একই লাইন বরাবর আছে না, অর্থাৎ ওয়াই এর মানটা কি, ওয়াই এর মানের কি কোনো পরিবর্তন হচ্ছে? ওয়াই এর মানের কোনো পরিবর্তন হচ্ছে না। এই যে এখানে আমরা লিখেছি যে লঘিষ্ঠ মান সমান গরিষ্ঠ মান, আর এখানে লিখেছি কি লঘিষ্ঠ মান আর গরিষ্ঠ মানটা সমান নয়। তাহলে এই দুইটাই হতে পারে, সরল রেখাও হতে পারে এটা, আবার বক্র রেখাও হতে পারে। এখন এই দুইটার ক্ষেত্রে আমাদেরকে দেখাতে হবে। প্রথমে তাহলে আমরা দেখাবো যে লঘিষ্ঠ মান আর গরিষ্ঠ মানটা যখন সমান, যখন এম ইকুয়াল এম, মানে ছোট হাতের এম ইকুয়াল বড় হাতের এম, তখন এফ অফ এক্স ফাংশনটা কি, এটা তো হচ্ছে একটা ফাংশন, এফ অফ এক্স ফাংশন। এটা কি ছিল, এফ অফ এক্স ফাংশন। এখানে একইভাবে এটা হচ্ছে একটা এফ অফ এক্স ফাংশন। তো যখন এটার ক্ষেত্রে আমরা দেখি, যখন লঘিষ্ঠ মান আর গরিষ্ঠ মানটা সমান, তখন এফ অফ এক্স ফাংশনটা ধ্রুবক না। এখানে এফ অফ এক্স বলতে তো ওয়াই এর মান, ওয়াই এর মানের কি কোনো পরিবর্তন হচ্ছে? ওয়াই এর মানের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ এটা ধ্রুবক অবস্থায় থাকছে। তাহলে আমরা বলতে পারি যখন এম ইকুয়াল টু বড় হাতের এম, তখন এফ অফ এক্স ইকুয়াল টু ধ্রুবক। এখন যদি আমরা এটাকে লিখতে পারি, ধ্রুবক মানে কনস্ট্যান্টের জন্য সি নিলাম, তাহলে এফ প্রাইম অফ
এ প্রাইম অফ, এখানে আমাদেরকে বর্ণনাতে কি বলেছিল যে এ প্রাইম অফ সি ইকুয়াল টু 0 দেখাতে হবে। তো এখানে এটার যদি আমরা অন্তরীকরণ করি, এফ অফ এক্স ইকুয়াল টু সি এর যদি অন্তরীকরণ করি তাহলে কি হয়, এ প্রাইম অফ এক্স ইকুয়াল টু 0, সি এর অন্তরীকরণ করলে কি হয়, 0 হয়। তাহলে এক্স এর পরিবর্তে আমরা যদি সি বসাই, সি এক্স এফ প্রাইম অফ সি ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে এটার ক্ষেত্রে আমাদের প্রমাণ হয়ে গেল যে কি বলেছিল যে এ ও বি এর মধ্যে এক্স এর একটা মান সি বিদ্যমান থাকবে, যেখানে এ প্রাইম অফ সি ইকুয়াল টু 0 হবে। এটা আমরা দেখাতে পেরেছি যে এ প্রাইম অফ সি ইকুয়াল টু 0। এবার আমরা দেখাবো যে এটা তো আমরা দেখালাম যে এম ইকুয়াল টু এম, আবার এখন দেখাবো এম ইজ নট ইকুয়াল টু এম হলে কি হবে। আমাদের জায়গা নাই, উপরে এবার আমরা দেখাবো যখন এম ইজ নট ইকুয়াল এম, তখন এ ও বি এর মধ্যে অন্তত পক্ষে একটি মান, যখন এম ইজ নট ইকুয়াল টু এম হবে তখন এ কমা বি এর মধ্যে অন্তত পক্ষে একটি মান এক্স ইকুয়াল টু সি এর লঘিষ্ঠ মান বিদ্যমান থাকবে। আচ্ছা, এখানে আমরা একটু গ্রাফের মাধ্যমে দেখাই বিষয়টা কি, যে এম ইজ নট ইকুয়াল টু এম মানে লঘিষ্ঠ মান আর গরিষ্ঠ মান যদি সমান না হয় সেক্ষেত্রে তাহলে আমরা একটা এরকম নিতে পারি। তো কার ভিতরে, এ আর বি এর ভিতরে, তো মনে করো যে এইখান থেকে এটা একটা বিন্দু যেটা হচ্ছে এ, আর এটা একটা বিন্দু যেটা হচ্ছে বি। তাহলে এইখান থেকে এইটু, আরেকটা হচ্ছে এইখান থেকে এইটু। তো এটা যদি এ হয় তাহলে এই দাগটা কি হবে, এফ অফ এ, আর এটা যদি বি হয় তাহলে এই খাড়া দাগটা কি হবে বা ওয়াই এর মানটা কি হবে, এফ অফ বি। এখানে কি বলছে দেখো, যে এ ও বি এর মধ্যে অন্তত পক্ষে একটি এক্স ইকুয়াল টু সি এর লঘিষ্ঠ মান, তাহলে এই যে এখান থেকে এইটুকুর মধ্যে, এটা এই বক্ররেখাটা কি এফ অফ এক্স, তো এইখান থেকে এইটুকুর মধ্যে একটা লঘিষ্ঠ মান বিদ্যমান থাকবে বলছে। দেখো তো এখানে সবচাইতে ছোট ওয়াই এর মান কোন জায়গায়, এই জায়গায় হতে পারে। সবচাইতে ছোট ওয়াই এর মান কোন জায়গায়, এই জায়গায়। তাহলে এটাকে আমরা কি ধরবো, সি ধরে নিচ্ছি। এই যে বলছে এগুলাতে এক্স এর মান সব, এই যে এক্স এর মান এ, এক্স এর মান বি, আর এটা কি এক্স এর মান সি, কার ভিতরে আছে, এ ও বি এর ভিতরে আছে। আর যে ফাংশনের সবচাইতে এটা লঘিষ্ঠ বিন্দু কিন্তু এই সিটা, এটা এখানে বোঝানো হয়েছে। তো এবার আমরা বলতে পারি যে এই বিন্দু বা এই দাগ থেকে যখন সামনের দিকে আগাবো, সামনের দিকে মনে করো যে এই পরিমাণ, আচ্ছা তার আগে বলি যে এই দাগটাকে আমরা এফ অফ সি ধরে নেব, যেহেতু এটা সি তাহলে এই দাগটা হচ্ছে এফ অফ সি। তারপরে যদি এভাবে সামনে আগায়, যদি সামনে আগায়, তো দেখো তো এই বিন্দুটা থেকে যখন সামনে আগাচ্ছি তখন এই দাগের চাইতে এই দাগটা বড় না, তো এই দাগটা কি, এখানে এইচ পরিমাণ মনে করো বৃদ্ধি পাচ্ছে, সামনে আগাচ্ছে কি পরিমাণ, এইচ পরিমাণ। তার মানে এই দাগগুলোকে আমরা এভাবে একটু লিখতে পারি, এই দাগগুলো হচ্ছে সি প্লাস এইচ। দেখো এটা সি কিন্তু, আর সি থেকে এইচ পরিমাণ আগাচ্ছে, আবার সি থেকে এইচ পরিমাণ আগাচ্ছে, সামনে যখন আগাচ্ছে তখন দেখো তো এই দাগগুলা কিন্তু এর চাইতে বড় হচ্ছে, অর্থাৎ এটাই সব চাইতে নিচে আছে আর বাকি সবগুলাই কিন্তু এদের উপরে আছে। একইভাবে যদি আমি বাম দিকে যাই, মনে করো যে এখানে গেলাম, তাহলে এখানে কি হয়, এখানে যদি এখানে বাম দিকে পিছাচ্ছি না, এখানে কি এইচ পরিমাণ যদি আমি বৃদ্ধি করি, এদিকে যদি এইচ পরিমাণ বৃদ্ধি করি, সি আছে, সি প্লাস এইচ, এটা কি, এটা একটা সি প্লাস এইচ। আবার যদি আরেকটা নিই, এখানে এভাবে নিই, তাহলে এটা কি, এটা হচ্ছে সি প্লাস এইচ, অর্থাৎ এই দুইটাই হচ্ছে সি প্লাস এইচ। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখান থেকে আমি যদি সামনের দিকে আগাই, এগুলা সব উপরে আছে, কিন্তু এর উপরে আছে। আবার এখান থেকে যদি আমি এই সামনের দিকে আগাই, পিছনের দিকে সামনের দিকে আগাই, তাহলে এই বিন্দুটা এদের সবার নিচে আছে। এটাই হচ্ছে মেন বিষয়, অর্থাৎ এক চাইতে এই দাগগুলো সবাই বড়। তাহলে এখানে আমরা বলতে পারবো অতএব
লিমিট h tends to 0 প্লাস f অফ c প্লাস h, আরেকটা কি f অফ c। এখানে বলো যে f অফ এগুলা কি, এগুলা হচ্ছে f অফ c প্লাস h, f অফ c প্লাস h, আর এটা কি এই দাগটা হচ্ছে f অফ c। তো f অফ c প্লাস h বড় না f অফ c বড়? দেখো তো এখানে f অফ c তো সবার নিচে আছে, অর্থাৎ এটা সব চাইতে ছোট, আর বাকি এই যে যতগুলো f অফ c প্লাস h আছে সবাই কিন্তু f অফ c এর চাইতে বড়। তার মানে আমরা কি দেব, f অফ c এর চাইতে বড় হচ্ছে f অফ c প্লাস h এটা। এবং এটা আমরা রাইট ডেরিভেটিভ করছি। এবার যদি লেফট ডেরিভেটিভটা করি, লিমিট h টেন্ডস টু 0 মাইনাস, তাহলে f অফ c প্লাস h, বাম দিকেরটা করছি, এতক্ষণ এই দিক করলাম ডান দিকের জন্য এটা, আর বাম দিকের জন্য f অফ c। আচ্ছা এখানেও তো সেম, যে f অফ c টার চাইতে f অফ c প্লাস h গুলা সবাই বড়, তার মানে f অফ c প্লাস h বড় মানে বড় অথবা সমান। এবার বা এটাকে লিখতে পারি কি, লিমিট h টেন্ডস টু 0 প্লাস f অফ c প্লাস h মাইনাস, এটা যদি পাশে নিয়ে আসি, f অফ c গ্রেটার দেন অর ইকুয়াল 0। এবং একইভাবে এটাও f অফ c প্লাস h মাইনাস f অফ c গ্রেটার দেন অর ইকুয়াল 0। এরপরে লিমিট, আমরা এটা অন্তরীকরণ যোগ্য দেখানোর জন্য ওই টার্মটা নিয়ে আসার চেষ্টা করব। তাহলে এখানে 0 প্লাস f অফ c প্লাস h মাইনাস f অফ c ডিভাইডেড, এখানে h নিলাম পজিটিভ h, কিন্তু এটা যখন নিচ্ছি তখন এটা মনে মনে ভাবতে হবে যে আমরা পজিটিভ h নিচ্ছি। তো এখানে একটা দেখো যে f অফ c প্লাস h টা কিন্তু বড়, আমরা দেখেছি ওখানে, আর f অফ c টা কিন্তু ছোট। তাহলে বড় মান থেকে যদি আমরা ছোট মান বিয়োগ করি, তারপরে যদি আমরা পজিটিভ একটা মান দ্বারা ভাগ করি, বড় মান থেকে ছোট মান বিয়োগ করলে অবশ্যই একটা পজিটিভ মান পাবো, আবার সেটাকে যদি আমরা পজিটিভ কোনো মান দিয়ে ভাগ করি তাহলে অবশ্যই পজিটিভ পাবো। আর পজিটিভ মানে কি, পজিটিভ মানে অবশ্যই শূন্যের চাইতে বড় অথবা সমান, শূন্য হতে পারে অথবা শূন্যের চাইতে বড় হবে। এবার এখানে যদি আমরা করি, এবং লিমিট h টেন্ডস টু 0 মাইনাস, তাহলে f অফ c প্লাস h মাইনাস f অফ c ডিভাইডেড h। এখানে যে h টা নিচ্ছি এটা মনে মনে ভাবো যে এটা মাইনাস h, এখানে যেমন পজিটিভ h ভাবছিলাম, এখানে এটা মনে মনে ভাবো যে মাইনাস h। এবার দেখো তো এটা বড় মান, এটা ছোট মান, তার মানে বিয়োগ করলে পজিটিভ মান পাবো, আর নিচে হচ্ছে একটা নেগেটিভ মান, অর্থাৎ পজিটিভ মানটাকে যদি আমরা নেগেটিভ মান দিয়ে ভাগ করি তাহলে পুরো মানটা নেগেটিভ হয়ে যাবে। আর নেগেটিভ মান মানে কি, নেগেটিভ মান মানে হচ্ছে শূন্যের চাইতে ছোট, তাহলে এখানে আমরা দিব লেস দ্যান অর ইকুয়াল 0। তাহলে এটা আমরা জানি, এটা শিখে এসেছি যে এটা হচ্ছে রাইট ডেরিভেটিভ। তাহলে এটাকে আমরা এভাবে লিখবো যে এ প্রাইম অফ সি, রাইট ডেরিভেটিভের জন্য আর এ প্রাইম অফ সি গ্রেটার দেন অর ইকুয়াল 0। এবং এখানে কি আছে, এটা হচ্ছে লেফট ডেরিভেটিভ, তাহলে এল দিব, এল এ প্রাইম অফ সি, এটা কি আছে লেস দ্যান অর ইকুয়াল 0। তাহলে এখানে একটা জিনিস দেখো যে এ প্রাইম অফ সি শূন্যের চাইতে বড়, আবার এ প্রাইম অফ সি শূন্যের চাইতে ছোট, তার মানে এখানে কমন কি থাকছে, এ প্রাইম অফ সি ইকুয়াল টু 0, তাই না? সি শূন্যের চাইতে বড়, যদি এরকম আমি বলি এটা শূন্য, এদিকে নেগেটিভ মান আর এদিকে পজিটিভ মান, এদিকে পজিটিভ মান, তো এটা কি বলছে, শূন্যের চাইতে বড় মানে শূন্য সহ শূন্যের চাইতে বড় মানে এইদিকে। আবার এটা কি বলছে যে শূন্যের চাইতে ছোট, শূন্য থেকে শুরু করে শূন্যের চাইতে ছোট, তার মানে এখান থেকে শুরু করে এইদিকে। তাহলে এখানে কমন কে পড়লো, এই শূন্যটা, তাই আমরা এটাকে লিখতে পারি এই দুইটা সমান, আমরা এটা লিখতে পারি যে এফ প্রাইম অফ সি ইজ ইকুয়াল টু 0, যেখানে সিটা আমরা দেখেছিলাম কার কার মধ্যে আছে, এ আর বি এর মধ্যে, যেখানে এ লেস দেন সি লেস দেন বি, অর্থাৎ এ আর বি এর মধ্যে এই সি বিন্দুটা আছে। তো এটা আমরা কি প্রমাণ করলাম, দেখো যে যখন m ইজ নট ইকুয়াল m, তখন a ও b এর মধ্যে অন্তত পক্ষে একটি মান x ইকুয়াল টু c
এর লঘিষ্ঠ মান বিদ্যমান থাকবে। এটা লঘিষ্ঠ মানের ক্ষেত্রে করলাম। একইভাবে আবার সবই ঠিক থাকবে, এখানে লঘিষ্ঠ জায়গায় গরিষ্ঠ করে দেবো। আর চিত্রটাও তাহলে যেহেতু এটা লঘিষ্ঠ তাই নিচের দিকে ছিল, চিত্রটা যখন গরিষ্ঠর জন্য করবো তখন চিত্রটা উপরের দিকে থাকবে, অর্থাৎ গরিষ্ঠ মান তো জানি আমরা যে উপরের দিকেরটা হয়। তো এটা আমরা মুছি, পরেরটা আশা করি এত কিছু বলা লাগবে না, হয়ে যাবে। এটা এ আগের মতো, এটা বি, আর এখানে দেখো তাহলে এবার এখানে কি করব, এখানে আবার লিখবো, আবার লেখার পর যখন এ ইজ নট ইকুয়াল টু এত, তো এখানে গরিষ্ঠ দিব শুধু, ওখানে ছিল কি লঘিষ্ঠ, এখানে দিব কি গরিষ্ঠ মান বিদ্যমান থাকবে। এখন আমরা বুঝতেই পারছি যে এ ও বি এর মধ্যে সবচাইতে বড় বা সবচাইতে উপরে আছে কে, এই যে এটা হচ্ছে আমাদের কি গরিষ্ঠ মান। ওই যে বলছি আমি এখানে বলে দিয়েছি যে গরিষ্ঠ মান বিদ্যমান থাকবে, তো এই বিন্দুটাকে আমরা সি ধরে নিচ্ছি। তাহলে এই দাগটার নাম কি হবে, এফ অফ এ। আর এটা যদি বি হয় তাহলে এই দাগটার নাম কি হবে, এফ অফ বি। এটা যদি সি হয় তাহলে এই দাগটার নাম কি হবে, এফ অফ সি। তাহলে এখন বুঝতে পারছি যে এটা সবচেয়ে উপর আছে, এই নিচের দিকে যদি আসি তাহলে এটার চাইতে সবাই কিন্তু ছোট দাগ হবে। দেখো এই দাগটা ছোট এর চাইতে, আবার এখানে যদি আরেকটা দাগ নেই এটাও ছোট এর চাইতে। অর্থাৎ এইচ পরিমাণ যদি আমি এক্স এর মান বৃদ্ধি করি, এটা তো সি, এদিকে যখন আসছি আমি এটা কি হয়ে যাচ্ছে, সি প্লাস এইচ হয়ে যাচ্ছে কিন্তু এইভাবে। অর্থাৎ সামনের দিকে একবার আগাবো এইচ পরিমাণ, পিছনের দিকে একবার আগাবো এইচ পরিমাণ। তো সি প্লাস, এখানে বলো তো যে এফ অফ সি প্লাস এইচ বড় না এফ অফ সি বড়? অবশ্যই দেখো যে সি এফ অফ সিটা সবচাইতে উপরে আছে, তার মানে এফ অফ সিটা বড় অথবা সমান হতে পারে। বড় অথবা সমান কেন বলছে, যে এখানে এটা এভাবে আছে, এভাবে না থেকে একটু এইভাবে থাকতে পারে, এই জন্য এখানে এই যে এই দুইটা বিন্দু হলে তো সমান হয়ে যাবে, এই জন্য সমান বলছে। এবার তাহলে আমরা একইভাবে করব যে অতএব লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ সি প্লাস এইচ, তাহলে যেহেতু এফ অফ সি বড় তাহলে এফ অফ সি, এবং লিমিট এইচ এর প্লাস দিব আর এটাতে মাইনাস, এফ অফ সি প্লাস এইচ লেস দ্যান অর ইকুয়াল এফ অফ সি। আচ্ছা তাহলে এবার আগের মতো করে একদিকে করি, এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি লেস দ্যান অর ইকুয়াল 0 এবং লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি লেস দ্যান অর ইকুয়াল 0। আগের মতো এখন আমরা লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস এফ এইচ মাইনাস এফ অফ সি ডিভাইডেড এইচ, আমরা এটাকে কি বিবেচনা করবো, পজিটিভ এইচ। আচ্ছা এবার একটা জিনিস খেয়াল করো যে এটা এফ অফ সি প্লাস এইচ আর এটা কি এফ অফ সি মাইনাস এইচ। আমরা জানি যে এফ অফ সি প্লাস এইচ এখানে ছোট আর এফ অফ সি এখানে বড়, তাহলে ছোট মান থেকে আবার আমি বড় মান বিয়োগ করছি, ছোট মান থেকে বড় মান বিয়োগ, তার মানে উপরে কি মানটা আসবে, আচ্ছা ছোট মাইনাস বড় কি হবে, অবশ্যই মাইনাস আসবে, তার মানে উপরে মাইনাস আর নিচে প্লাস। একটা মাইনাস মানকে যদি আমি প্লাস কোনো মান দ্বারা ভাগ করি তাহলে কি পাওয়া যাবে, মাইনাস পাওয়া যাবে অবশ্যই। তো মাইনাস পাওয়ার অর্থ কি, মাইনাস পাওয়ার অর্থ অবশ্যই শূন্য এর চাইতে সেই মানটা ছোট, তাহলে লেস দ্যান অর ইকুয়াল টু 0 এবং লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস, একইভাবে তাহলে এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি ডিভাইডেড, এখানে দেখো তাহলে যদি আমরা মাইনাস এইচ এটাকে বিবেচনা করি, যেহেতু এটা লেফট ডেরিভেটিভ তাহলে মাইনাস এইচ বিবেচনা যদি করি এটাকে আমরা, উপরে তো আমরা অলরেডি জানি যে এটা মাইনাস আর নিচে আমরা মাইনাস মান দ্বারা ভাগ করছি, তাহলে একটা মাইনাস মানকে যদি আরেকটা মাইনাস মান দ্বারা ভাগ করি সেটা তাহলে পজিটিভ হয়ে যায় না। আচ্ছা পজিটিভ, পজিটিভ মানে কি, আবার পজিটিভ মানে অবশ্যই শূন্য এর চাইতে বড় অথবা সমান, তাহলে আমরা এটা কিন্তু এই চিহ্ন দিতে পারবো না, এটা কিন্তু ঘুরে যাবে, এইটা মাথায় রাখতে হবে। তারপরে দেখো এটা যেহেতু রাইট ডেরিভেটিভ তাহলে আর দিব, আর এ প্রাইম অফ সি ইজ ইকুয়াল টু সি লেস দ্যান অর ইকুয়াল টু 0 এবং এটা লেফট ডেরিভেটিভ এল, এ প্রাইম অফ সি ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 0।
তাহলে আগের মতো এটা দেখো যে এফ অফ সিটা শূন্যের চাইতে ছোট, আবার এফ অফ সিটা শূন্যের চাইতে বড়। তার মানে কমন কি থাকছে এদের মধ্যে? কমন থাকছে এফ প্রাইম অফ সি ইকুয়াল টু 0 বলতে পারি। তাহলে এখানে আমরা পেয়ে গেছি যে এফ প্রাইম অফ সি ইকুয়াল টু 0। আমাদের বর্ণনাতে কি ছিল যে এ ও বি এর মধ্যে দেখাতে হবে যে একটা বিন্দু সি আছে যেটা হচ্ছে কিনা এক্স ইকুয়াল টু সি। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে সিটা কার কার ভিতরের বিন্দু? এই যে দেখো এ আর বি এর ভিতরের বিন্দু। তার মানে এখানে লিখে দেবো যেখানে এ লেস দ্যান সি লেস দ্যান বি, অর্থাৎ এ ও বি এর মধ্যে একটা বিন্দু। তো এই ছিল আমাদের উপপাদ্যটা। তো আশা করি সবাই বুঝতে পেরেছ। তো এখানে আমরা কি কি করলাম একটু আবার রিভিউ করি। প্রথমে আমরা কি করেছি, এখানে একটা এফ অফ এক্স ফাংশন ধরেছিলাম না, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ধরেছিলাম। তো ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স এই ফাংশনটা হতে পারে কোনো একটা সরলরেখা আর হতে পারে কোনো একটা বক্ররেখা। যখন সরলরেখা থাকবে তখন তো লঘিষ্ঠ মান আর গরিষ্ঠ মানের মধ্যে কোনো পার্থক্য নাই, যেটা লঘিষ্ঠ মান সেটাই গরিষ্ঠ মান, অর্থাৎ লঘিষ্ঠ মান সমান গরিষ্ঠ মান হয়ে যাচ্ছে। আরেকটা হতে পারে সেটা হচ্ছে বক্ররেখা। বক্ররেখার ক্ষেত্রে কি থাকবে? বক্ররেখার ক্ষেত্রে লঘিষ্ঠ মানও থাকতে পারে আবার গরিষ্ঠ মানও থাকতে পারে। মানে লঘিষ্ঠ মান আর গরিষ্ঠ মান কিন্তু এক হবে না, লঘিষ্ঠ মান আলাদা গরিষ্ঠ মান আলাদা। গরিষ্ঠ মান মানে উপরের শীর্ষবিন্দু আর লঘিষ্ঠ মান মানে নিচের যে পাদবিন্দুটা থাকে সেটা। তাহলে অবশ্যই এটা এক না। সেক্ষেত্রে আমরা লিখতে পারছিলাম যে এম ইজ নট ইকুয়াল টু বড় হাতের এম। এই দুইটা শর্ত নিয়ে আমরা কাজ করেছি। এই শর্ত নিয়ে একবারে হয়ে গেছিল যে প্রাইম অফ সি দেখিয়ে দিয়েছিলাম, এই প্রাইম অফ সি ইকুয়াল টু 0। আর এই শর্তের ক্ষেত্রে দুইটা টার্ম আসছে। একটা হচ্ছে কি যে এম ইজ নট ইকুয়াল টু বড় হাতের এম, তখন এ ও বি এর মধ্যে অন্তত একটা বিন্দু থাকবে এক্স ইকুয়াল টু সি, এর লঘিষ্ঠ মান প্রথমে করেছি তারপরে গরিষ্ঠ মান। তো লঘিষ্ঠ মানের জন্য একবার দেখালাম কিভাবে। লঘিষ্ঠ মানের জন্য গ্রাফটা কেমন হবে? এরকম, কারণ লঘিষ্ঠ মানে কি নিচের দিকে আর গরিষ্ঠ মানের জন্য উপরের দিকে হবে। তো এই দুইটার জন্য যদি আমরা প্রমাণ করতে পারি তাহলেই হয়ে যাবে। এই তিনটা কথা যদি মনে রাখতে পারি যে এম ইজ ইকুয়াল টু এম এর জন্য, আর এম ইজ নট ইকুয়াল টু এম এর লঘিষ্ঠ মানের জন্য, আর এম ইজ নট ইকুয়াল টু এম এর গরিষ্ঠ মানের জন্য, তাহলেই আশা করি সহজে তোমরা মনে রাখতে পারবা। তো ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই।